ওনাদের কেন বাজেট সেশনে ৭১ টানতে হবে? আপনি ৭১-এর জন্য আলাদা নোটিশ দেন। আওয়ামী লীগকে ৭১-এর সম্মান মর্যাদা বাড়িয়েছে, না ইয়াংদের কাছে এটাকে একটা হালকা ছ্যাবলা ভাড়ামি টাইপের জিনিসে পরিণত করেছে? ৩০ লাখ লোক মারা গেছে বলে গল্প, আজ লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত গেছে বলে গল্প, এইরকম মিথ্যাচারের অনেকগুলা ক্যাটাগরি এবং দলিল তৈরি করেছে। আমেরিকার একজন প্রফেসর আছে নোমান ফিঙ্কেনস্টাইন, তিনি জুইশ পরিবারের, ইহুদি পরিবারের ছেলে। তার বাবা মা দুইজনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আশউইটজ কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিল, সবচেয়ে বেশি যেখানে ইহুদিদেরকে একসাথে করে হত্যা করা হয়েছিল হিটলারের শাসন আমলে। তো নোমান ফিঙ্কেনস্টাইন একটা বই লিখেছেন ২০০০ সালে, দ্য হলোকস্ট ইন্ডাস্ট্রি। এই বইয়ের থিমটা হচ্ছে যে ইহুদিদেরকে যে লাখে লাখে মারা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ৬টা বছরে, তাদেরকে যে দেশছাড়া করা হয়েছে, আহত করা হয়েছে, এই ৭০-৮০ বছর ধরে সেই ঘটনাটাকে কেন্দ্র করে ইসরায়েলি রাষ্ট্র এবং জায়নিস্টরা, ইহুদিবাদীরা এই স্মৃতিটাকে কিভাবে এক্সপ্লয়েট করতেছে। এই যে একটা হত্যাযজ্ঞ হয়েছে, এটার যে একটা মেমোরি আছে, স্মৃতি, এই স্মৃতি এবং এটাকে কেন্দ্র করে তারা কিভাবে ব্যবসা করছে, এই পুরো ইন্ডাস্ট্রিটাকে তিনি দেখিয়েছেন। কি করে দেখেন ইহুদিরা এই ঘটনাটাকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে তারা ক্ষতিপূরণ নেয়, বিশেষ করে জার্মানি থেকে। জার্মানি এখনো বিভিন্ন ঘটনার কারণে ইসরায়েলকে বিলিয়নস অফ ডলার কম্পেনসেশন দিচ্ছে, যে আমাদের ইহুদিদের এখানে ১০ জনের বাড়ি ছিল, এই এলাকাতে আমাদের ১০০ জনের ইহুদিদের বাড়ি দোকানপাট ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের এই ১০টা দোকান ছিল, এই ১০টা দোকানের ১৯৪১ সালের মূল্যকে ২০২৫ সালের মূল্যে ২৬-এ কনভার্ট করে আপনি ইনফ্লেশন সহ টাকাটা কম্পেনসেশন হিসেবে ক্লেম করছে। এইরকম হাজার হাজার কোটি টাকা গত ৭০-৮০ বছরে জার্মানি থেকে ইসরায়েল নিয়েছে, হাজার হাজার কোটি টাকা, এবং এখনো নিচ্ছে। ক্ষতিপূরণ নিচ্ছে, ব্যক্তির সাফারিং, বেকারত্ব, বাবা মা ছেলে সন্তান হারিয়েছে, পাওয়া যায় নাই, মারা গেছে, বই, পাবলিকেশন, সিনেমা, ডায়েরি, ধরেন অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি, একটা বিখ্যাত ডায়েরি যেটা আমরা ছোটবেলায় পড়েছি, এটার একটা কার্টুন ভার্সন হয়েছে, একটা চিলড্রেন ভার্সন হয়েছে, অ্যাডাল্ট ভার্সন আছে, মুভি হয়েছে, থিয়েটার হয়েছে, জাদুঘর আছে। এই যে পুরো কাঠামোগত যে একটা ঐতিহাসিক ঘটনা, একটা ভোগান্তি এবং সেটার স্মৃতিকে কেন্দ্র করে কিভাবে ব্যবসা করা যায়, তার একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ঘটনা। আমাদের ৭১ সালে ঘটনা যেটা ঘটেছে, এটা নিঃসন্দেহে আমাদের একটা মুক্তির লড়াই, কোনো সন্দেহ নাই। এবং এইটা একমাত্র লড়াই না, একটা জাতি সত্তার ইতিহাসে এরকম মুক্তির লড়াই শত শতবার হয়েছে, এবং ২৪-এ এসে এটা থেমে যায় নাই, এটা চলবে। আগামী দিনগুলোতে এরকম মুক্তির লড়াই আবার আসবে, আবার হবে, এবং এখানে কখনো দাঁড়ি পড়বে না। আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান ন্যারেটিভ, এরা সবাই মিলে যে কাজটা করেছে, ৭১-এর স্মৃতিটাকে নিয়ে একটা ব্যাপক ইন্ডাস্ট্রি, একটা ব্যবসা কেন্দ্র বানিয়েছে, চেতনা ব্যবসা। সেটাকে কেন্দ্র করে দেখবেন যে হাজার হাজার মিথ্যাচারের বই, ৩০ লাখ লোক মারা গেছে বলে গল্প, আজ লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত গেছে বলে গল্প, এইরকম মিথ্যাচারের অনেকগুলা ক্যাটাগরি এবং দলিল তৈরি করেছে। এবং যিনি গুরুত্বপূর্ণ না, তাকে গুরুত্বপূর্ণ করে শত্রু সাব্যস্ত করে এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কেন ওই কাজটা করেছেন, সেই কাজটা করেছেন। দেখেন, জামাত কিন্তু বলছে তারা ৪ বার ক্ষমা চাইছে। জামাতের দলের পক্ষ থেকে তারা দাবি করছে তারা নাকি ৪ বার আনুষ্ঠানিকভাবে ছিল, তারা তো মিটিং এ ক্ষমা চেয়েছে। এখন মানে কোন ফর্মে ক্ষমা চাইবে সেটাও কি বাংলাদেশের সুশীল সমাজ, আওয়ামী লীগ বলে দিতে হবে কিনা? অনেকে বলেছেন এই ভাষায় ক্ষমা চাইলে হবে না, তাহলে ভাষা লিখে দেন। বাংলাদেশের যে সকল বাম আওয়ামী বুদ্ধিজীবীরা আছে, শিল্পী সাহিত্যিকরা সবাই বসেন, বসে মনে হয় যদি আসলে ফরম্যাট দাঁড় করে দেওয়া হয় তাহলে কি ক্ষমা চাইবে না? তাহলে তো জামাতের কাছে যাক। মানে বিষয়টা হচ্ছে এটাই তো ব্যবসা। মানে আমি আপনার কাছে সরি বললাম, এখন আপনি বলতেছেন ভাই আপনি বিকাল ৬টায় বলছেন, এই ৬টায় সরি বললে হবে না, এটা সকাল ৯টায় ওয়ার্কিং আওয়ারে হইতে হবে। ভাই আজকে শুক্রবার সরি বললে হবে না, এটা রবিবার হইতে হবে। ভাই আপনি সরি বলছেন তো ইনডোরে ছিল, দেশের মানুষ তো দেখে নাই, তাহলে যমুনা ফিউচার পার্কের সামনে আসেন, ওইখানে বসে সরি বলতে হবে। তো তখন বসুন্ধরা বলবে যমুনা ফিউচার পার্কের সামনে সরি বললে হবে না, বসুন্ধরার সামনে হইতে হবে, কারণ ওই গ্রুপের সাথে আমাদের সম্পর্ক ভালো না। আবার আপনাদের প্রোগ্রামে এসে কথা বললাম, তো প্রথম আলো ডেইলি স্টার বলবে কালের কণ্ঠের সরি আমরা মানি না। তাহলে মানে হোয়াটস গোয়িং অন? এটাই যার নামে হলো ব্যবসা।
এটার নামই হলো পিওর চেতনা ব্যবসা, এবং এই চেতনা ব্যবসার হিস্ট্রি আমাদের 100 বছরের হিস্ট্রিতে আছে, আচ্ছা, তাহলে সিভিলাইজেশনাল একটু ব্যাপার। আপনার কথার মধ্যে ইন্টারফেয়ার করি। আপনার কাছে কি কোনো কারণে মনে হয় মুক্তিযুদ্ধ, আপনি যেমনটি বললেন যে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হচ্ছে বা হয়েছে, সেটির মতো করে কি আসলে 24 নিয়েও কোনো ব্যবসা হচ্ছে না? আমি আসতেছি ওখানে, একদম প্রশ্ন করে দেবো আপনাকে। তাহলে সেই জায়গায় প্রশ্ন হচ্ছে যে 71কে বারবার টেনে আনার মধ্য দিয়ে আওয়ামী লীগকে 71-এর সম্মান মর্যাদা বাড়িয়েছে, না ইয়াংদের কাছে এটাকে একটা হালকা ছ্যাবলা ভাড়ামি টাইপের জিনিসে পরিণত করেছে? আপনি দেখেন, শেখ মুজিবুর রহমান একটা অথরিটেরিয়ান স্বৈরশাসক ছিল, কিন্তু শেখ মুজিবের তো আপনার আমাদের স্বাধীনতা যুদ্ধে অবদান আছে, তাকে সামনে রেখেই তো যুদ্ধটা হয়েছে। সেই মানুষটার বাড়ি ভাঙার পক্ষে আজকে আমরা কথা বলছি। মানে আওয়ামী লীগ শেখ মুজিবকে কি পরিমাণ নামাইছে, আওয়ামী লীগ শেখ মুজিবের যত মূর্তি বানাইছে দেশের মানুষ সব মূর্তি ভেঙে দিয়ে আসছে। তাহলে আপনি কি শেখ মুজিবকে সম্মানিত করলেন, উঠাইলেন, না আসলে ডুবাইলেন আপনি? তাহলে এইখান থেকে যেটা বোঝা দরকার সেটা হচ্ছে যে একটা ঐতিহাসিক ঘটনাটাকে আপনি যদি খুব বেশি রকমের কচলান, সেটা যত সম্মানিত হোক সেটা দিন শেষে সম্মানিত থাকবে না। তারপরে দেখেন জামাত 71-এ 70 সালে কত পাওয়ারফুল শক্তি ছিল। আজকে বারবার জামাতকে বলা হচ্ছে 71 সালে 70 সালে শাসক গোষ্ঠী কারা ছিল? মুসলিম লীগ। পাকিস্তান রাষ্ট্রের তখন 1 নম্বর শাসক গোষ্ঠী কে, ক্ষমতায় কে, কার বিরুদ্ধে লড়াই হয়েছে? যেমন ধরেন 24-এ গণ অভ্যুত্থানে কাকে পদচ্যুত করা হয়েছে? আওয়ামী লীগকে। কিন্তু আওয়ামী লীগের 14টা দল আছে না, তার ভিতরে একটা সাম্যবাদী দল আছে। আপনি আপনার টকশোতে করে জিজ্ঞেস করছেন সাম্যবাদী দলের এই গণহত্যায় দায় কতটুকু? কখন আলোচনা করছেন? কোন টকশো করেছে? আমরা তো শত শত টকশো করতেছি, কেউ জিজ্ঞেস করে না তো। কারণ 14 নম্বর ওই আওয়ামী অ্যালায়েন্সের 14 নম্বর দলের দায় নিয়ে কেউ চিন্তিত না। সেখানে চিন্তা করেন 70-এর নির্বাচনে জামাত কত নম্বর দল? সে জাতীয় পরিষদ নির্বাচনে এই পাকিস্তানে এই অংশে একটা সিটও পায় নাই, ওই অংশে 4টা সিট পাইছে। আমাদের যে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি আছে, প্রাদেশিক পরিষদে একটা মাত্র সিট পাইছে সারা বাংলাদেশে, বগুড়াতে। তাহলে সে চিন্তা করে দেখেন 300 আসনের ভিতরে সে কত পাওয়ারফুল দল। সে সিটের রেশিওতে সে 7ম রাজনৈতিক দল 70 সালে। তাকে আজকে আপনি পাকিস্তান ভাঙা অথবা পাকিস্তানি শাসক গোষ্ঠীর দায়, গণহত্যা সবকিছুর জন্য 1 নম্বরে টেনে এনে তারপরে বলতেছেন তুমি মুসলিম লীগের জন্য ক্ষমা চাইবা, তুমি পাকিস্তান সেনাবাহিনীর জন্য ক্ষমা চাইবা, তুমি এই কাজের জন্য ক্ষমা চাইবা, 30 লক্ষ মানুষের জন্য ক্ষমা চাইবা। হোয়াটস গোয়িং অন? মানে আপনি এইটা হলো প্রবলেম। অবশ্যই আপনি যে কোনো ফৌজদারি অপরাধ হলে বিচার করেন, আমরা সবসময় বলেছি অন্যায় ইজ অন্যায়। বাংলাদেশ রাষ্ট্র কাঠামোতে গত 56 বছরে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিল কারা? আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে 35-36 বছর, যারা এই দিল্লি এবং কলকাতার ন্যারেটিভ ক্যারি করে। তাহলে তারা তখন বিচার করলো না কেন? আজকে কেন আমাদের জেনারেশন অথবা আপনাদের জেনারেশন যাদের বয়স 25-30-এর মধ্যে, তাদেরকে কেন দায়িত্ব দিচ্ছেন আপনি 71-এর গণহত্যার বিচার, 71-এর জন্য কে কাকে ক্ষমা চাইবে, কে কাকে বুলিং করবে? এখন এই আলোচনাটা কেন রেলেভেন্ট? সংসদে আসছে বাজেট সেশন, এমনিতেই প্রায় 3 লাখ টাকা খরচ হয় এখানে প্রতি মিনিটে। আমাদের সংসদ সদস্যদেরকে তো ওষুধ খাওয়ানো দরকার। ওনারা সবাই ঘুমের ওষুধ খেয়ে পার্লামেন্টে আসেন, রাতের বেলা এত ডোজ খান ওনারা যে সকালবেলা ওনাদের মাথায় কাজ করে না। ওনাদের কেন বাজেট সেশনে 71 টানতে হবে? আপনি 71-এর জন্য আলাদা নোটিশ দেন। আপনি যদি মনে করেন 71 বলছেন, কিন্তু অনেক কিছুই তো অনেক রকম কথাই তো উঠে আসছে যেগুলো প্রাসঙ্গিক নয়। অ্যাবসলিউটলি, শুধু 71 না, একজনে ফ্রিজ চাইতেছে, আরেকজনে ওয়াশিং মেশিন চাইতেছে, আর আরেকজন আধা সরকারি দল সে আবার পর্দার টাকা দিবে, বলতেছে ওয়াশিং মেশিন প্রধানমন্ত্রী দিবে।